৬১ বছরের জন্মদিনে রায়বাহাদুরের মনে পড়ে গেল তার যৌবনের কিছু কথা। জন্মদিনের পরের দিনই ঘটে গেল ভীষণ একটা ভয়ঙ্কর কাণ্ড। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা জন্মদিন। কান পাতো, গল্প শোনার নতুন ঠিকানা। আজ সকালের দিনটাই যেন কিরকম, যা কিছু করবার ছিল শেষ হয়ে গিয়েছে রায়বাহাদুরের। প্রথম যৌবনে যখন রাতুলপুর লালমোহন একাডেমির তিনি হেডমাস্টার, মাসিক বেতন ৩০ টাকা মাত্র, তখন সেই রাতুলপুরের স্কুলে পায়া ভাঙা চেয়ারে বসে সম্মুখস্থ নিবিড় বাঁশবনের দিকে এক দৃষ্টে চেয়ে কত কি দেখতে পেতেন। সিনেমার ছবির মতো দেখতেন এ দুঃখ থাকবে না, জীবন আসছে সামনে। সে জীবনে কলকাতায় তার ভিলা হবে বালিগঞ্জে, মোটর থাকবে, কলিং বেল টিপলে উর্দি পরা খানসামা ঘরে ঢুকবে। তখন ছিল স্বপ্ন, স্বপ্ন ছিল অপূর্ব রঙে রঙিন। আজ তার বয়স ৬১। লেক প্লেসের নতুন বাড়ির তেতলায় যে ছোট ঘরটি তার শোবার ঘর, সেই ঘরে আজ ভোরে জেগে উঠে দেয়ালের ক্যালেন্ডারের দিকে চোখ পড়তেই রায়বাহাদুর দেখলেন আজ ২৭শে আষাঢ় ১৩৫২ সাল। ৬১ বছরে পড়লেন তিনি আজ। সকালটা কিন্তু মেঘাচ্ছন্ন নয়, দিব্যি রোদ উঠেছে বাড়ির ছাদের মাথায়। সোঁদালি গাছগুলো মগ ডালে। মন কেমন হয়ে উঠল। চা পানের পর বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ছোট মেয়ে সুমিতা বলেছিল, বাবা টোস্ট ভাজা হয়েছে, দুখানা খেয়ে যাও চায়ের সঙ্গে। না, ও কি মাখন? আজকাল মাখন বলে যা বিক্রি হয়, ও দিয়ে টোস্ট আমার ধাতে সয় না, তোরা খা। বলেই রায়বাহাদুর বেরিয়ে পড়েছেন। খানিকটা এদিক ওদিক ঘুরে রায়বাহাদুর লেকের ধারের বেঞ্চিতে এসে বসলেন। একখানা মিলিটারি বোট কিছু দূরে ভাসতে চেষ্টা করছে। একখানা লরির নিকটে রাস্তায় স্টার্ট দেওয়ার প্রচেষ্টায় প্রচুর গ্যাস ও শব্দ ছাড়ছে। না, কোথাও যদি একটু শান্তি আছে। ৬১ হলো তা হলো। যখন তিনি ১৬-১৭ বছরের ছেলে, তখন মনে আছে কারো বয়স ৩২ কি ৩৪ শুনলেই তাকে পৌর বলে মনে হতো। ৪০ বছরের লোক তো ছিল বৃদ্ধের মধ্যে গণ্য, আর এরই মধ্যে তার ৬১ বছর বয়স হয়ে গেল। নিজেকে খুব বেশি বুড়ো বলে মনে করতে পারছেন না রায়বাহাদুর। সেদিনও তো ধর্মতলায় চুল কাটার সেলুনে বসে চুল ছাড়ছিলেন। কতদিন আর হবে? রায়বাহাদুর মনে মনে একটা মোটামুটি হিসাব করার চেষ্টা করলেন। কাশী থেকে এসেছেন সেবার, বেশ মনে আছে। লেস্টির বাড়িতে তার শালাকে সেবার চাকুরে জুটিয়ে দিলেন গণেশ সরকারের সাহায্যে। গণেশ সরকার তার সহপাঠী, দুজনে একসঙ্গে সেকালের সিটি কলেজে পড়েছিলেন। গণেশ সরকার লেসলির বাড়ি থেকে বড় চাকরি করত, এখন অবসর নিয়েছে। গণেশেরও বয়স তা হলো ৬০-৬১। ২-১ বছর কম বা ২-১ বছর বেশি হবে, ওতে কিছু যায় আসে না। সেটা হবে ১৯২০ সাল। দেখতে দেখতে ২৫ বছর হয়ে গেল। নিতান্ত কমই বাকি। ভাবলে মনে হয় এই তো সেদিনের কথা। হিসেব করলে দেখা যায় হাওড়ার পুলের তলা দিয়ে অনেক জল চলে গিয়েছে। তবে ওই যা ভাবছিলেন রায়বাহাদুর, বয়স হলে কি হবে, আর ৫ জন বুড়োর মতো তিনি নন। এমনকি ৫৫-৫৬ বছরের লোককেও তিনি অনেক সময় বুড়ো বলে উল্লেখ করে থাকেন। নাতি ও ছেলে মেয়ের কাছে বললেন, সেই বুড়ো নাপিতটা আজ এসেছিল রে। নিজের চেয়ে ২-১ বছরের কম বয়সের লোককে বলেন, আরে একেবারে বুড়ো মেরে গেলে যে। ছ্যা, দাঁতগুলো সব খুইয়ে ফেললে দেখছি। তার দাঁত এখনো অটুট আছে, দাঁতেই নাকি যৌবন। তিনি মনে মনে ভাবেন,
এবং 5 জনকে বলেও বেড়ান। নিজের কাছে এই সত্যটা প্রমাণ করবার জন্য তিনি মাঝে মাঝেই পার্কে নির্জনে বসে চানাচুর, ডাল, বাদাম ভাজা কিনে খেয়ে থাকেন। এই কি দিচ্ছিস? ও 2টো ডাল ভাজা বেশি করে দিস। টাকার ভাঙানি নেই? বেটারা সব ডাকাত। 4 পয়সার ডাল বাদাম নিলাম, বলে কিনা টাকার ভাঙানি নেই। এই নে, যা যা। বেশ জায়গা করেছে এই লেক। এই বেঞ্চিখানা বড় ভালো লাগে। মাঝে মাঝে এখানে এসে বসেন তিনি। নির্জনে বসে থাকতেও ভাবতে তার বেশ লাগে। বাড়িতে বড্ড গোলমাল, বসে ভাববার সময় নেই। ভাববার কথা অনেক আছে, কিন্তু বাইরের ঘরে ছেলে মেয়ে নাতি নাতনিদের পড়ার মাস্টার এসে গিয়েছে এতক্ষণ। সুমিতার ঘরে সুমিতার বন্ধু অলকা ও ডাক্তারবাবুর নাতনি এবেলা এসেছেন। অত গুজগুজ ফুসফুস কেন? সুমিতার মাথা বিগড়ে দেবে ওই ডাক্তারবাবুর ধিঙ্গি নাতনিটা। কমিউনিস্ট। সেদিন কোথা থেকে একটা গাদা ওই সব কমিউনিস্ট বই পত্র সুমিতার বিছানায় দেখেন। আজকাল কি যে হচ্ছে দেশে, ছেলে মেয়েদের মধ্যেও কিনা ওই সব। এই তো গেল বাইরের লোকের কথা। যদি বাড়ির বারান্দায় বেতের চেয়ারে বসবেন, তবে অমনি প্রতিবেশী বৃদ্ধ ভুবনবাবু এসে জুটবে। এই যে রায়বাহাদুর, বসে আছো নাকি? তামাক খাবে সকালবেলা? আজ কাগজ দেখনি? ও, ব্যাপারটা কি দেখেছো? গোল খাইয়ে ছাড়লে আমাদের বাবাজিদের। চা? তা হয় হোক, আপত্তি নেই একটু। নয়তো অবিনাশ দালাল এসে বলবে, রায়বাহাদুর কেমন আছেন? বেশ ভালো তো, শুনে খুশি হলাম। আর আমাদের এখন ওই একটা কথা, হরিশ মুখুজ্জে রোডের বাড়িখানা একবার দেখবেন। আজই যেতে হয়। কাল আপনাকে ভাবলাম একবার ফোন করি, কটার সময় সুবিধা হবে? ওর চেয়ে ভালো আর পাবেন না। তবে বাইনার আগে রেজিস্ট্রি অফিসগুলো একবার সার্চ করতে পারেন। সে আমি করিয়ে দেব, আপনাকে কিছু করতে হবে না। চা এত বেলায়? আচ্ছা, তাহলে চিনি কম দিয়ে হোক 1 কাপ। হ্যাঁ হ্যাঁ, আপত্তি নেই। কিংবা আসবে গলির জীবন মুখুজ্জে, ওর ভাইপোর একটা চাকরির জন্য অনুরোধ করতে। তিনি যতই বলেন আজকাল তার হাতে কিছু করবার নেই, চাকরি কোথা থেকে দেবেন, ততই তাকে আরো চেপে ধরে। বাড়ির ভিতরে যা থাকবেন সেখানেও বিপদ কম নয়। গৃহিণীর নানান রকম তাগাদা। ভাগিনী জামাইয়ের বাড়ি তত্ত্ব না পাঠালে নয়, ওপরের ঘরের পায়খানা মেরামত করে দাও। তার চেয়ে এই বেশ আছেন। পাশের বেঞ্চিতে একজন বৃদ্ধ লোক নাক টিপে বসে জপ কিংবা প্রাণায়াম করছে। ওদিকের বেঞ্চিতে একটা যুবক বসে লেকের জলের দিকে চেয়ে রয়েছে। এত সকালে আর কোথাও কোনো লোক নেই। হ্যাঁ, যা ভাবছিলেন, জীবনটা যেন কিরকম হয়ে গেল। রাতুলপুরের সেই দিনগুলো এই সকালবেলার রোদের মতো স্বপ্ন মাখা ছিল। এখন সে স্বপ্নের আবেশও স্মৃতি থেকে টেনে আনতে পারেন না। সেই রাতুলপুরের স্কুলের চটা ওঠা দেওয়ালটা নবীন নাপিত চাকর ঘন্টা বাজাতো। তার জন্য টিফিনের সময় বাজার থেকে নিমকি, রসগোল্লা এনে দিত। নবীনের ছেলেটি মারা গেল টাইফয়েডে। ফ্রি পড়তো স্কুলের নিচের ক্লাসে। তার জন্য একদিন স্কুল বন্ধ হলো। হেডমাস্টার ছিলেন গুরুচরণ সান্যাল, অনেক দিনের প্রবীণ শিক্ষক। তাকে বলতেন, আপনি হচ্ছেন ইয়াং ম্যান কেশববাবু, এসব স্কুলে আপনার পোষাবে না। এসব কাজ কাদের জানেন? যাদের ভবিষ্যৎ বলে কিছুই নেই। যেমন ধরুন আমাদের। এ বয়সে কোথায় যাচ্ছি বলুন? বেরিয়েছিলেন রাতুলপুর স্কুল থেকে তার পরের বছরেই, ভবিষ্যতের সন্ধানে। ভবিষ্যৎ তাকে একেবারে প্রতারণা করেনি। অনেকের চেয়ে তার সঙ্গে ভালো ব্যবহার করেছে, কিন্তু আজ মনে হচ্ছে সব দিয়েও ভবিষ্যৎ যেন তাকে কিছুই দেয়নি। তার স্বপ্নকে কেড়ে নিয়েছে, আশাকে কেড়ে নিয়েছে। ফুরিয়ে গিয়েছেন তিনি, নিঃশেষে ফুরিয়ে গিয়েছেন। যে ভবিষ্যৎ আজ অতীত,
তাতে তিনি জেতেননি, ঠকেছেন। আজ তার বয়স, থাক, বয়সের কথা থাক, ওটা সবসময় মনে না করাই ভালো। বয়সের কথা মনে না আনবার জন্যই তিনি এই পার্কে বসেছেন। ছোট পার্কটাতে লেকপাড়ার পেনশন প্রাপ্ত জজ, সব জজ, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কেরানি প্রভৃতি বৃদ্ধের দল নিয়মিত বেড়াতে আসেন। এ বেঞ্চিতে ও বেঞ্চিতে বসবে আর সামাজিক ও শারীরিক কথাবার্তা বলবে। অমুকের নাতনির বিয়ের কি হলো, অমুকের নাতনি এবার ম্যাট্রিকে বৃত্তি পেয়েছে, মেয়ে ছেড়ে ওরা নাতনিতে নেমেছে। নাতনি সম্বন্ধে এমন উচ্ছ্বসিত হবে যেন কারণ নাতনি কোনোদিন ম্যাট্রিক পাশ করেনি। সব নাতনি অসাধারণ, সাধারণ নাতনি একটাও চোখে পড়েনি। নাতনির প্রসঙ্গে পরে উঠবে বাতের প্রসঙ্গ, দাঁতের ব্যথার প্রসঙ্গ, রক্তচাপের প্রসঙ্গ। যমদূত যেন দণ্ড উঁচিয়ে বসে আছে পার্কটার প্রত্যেক বেঞ্চির উপরে। সে আবহাওয়ায় বসলেই মনে হয় এবার দিন ফুরলো, সমছে চলো, ইহকাল পরকাল হারিও না। মনে করো শেষের সেদিন ভয়ঙ্কর, বাঁশের দোলাতে উঠে কে হে বটে যাচ্ছ তুমি শ্মশান ঘাটে। দিন কত গিয়ে তাই রায়বাহাদুর আর ওই সব ক্ষুদ্র সামাজিক পার্কে যান না। সেখানে বাদ ব্যাধিগ্রস্ত পেনশনভোগী বৃদ্ধদের যাতায়াত। তার চেয়ে আসেন তিনি এই লেকের ধারে, শ্যাম বনকুঞ্জ পাওড়ে। হরিৎ বর্ণ দ্বীপটির জলের একদিকে কত সুগঠিত দেহ তরুণ, কত প্রণয় চপলা তরুণী, কলেজের ছাত্রী আসে যায়। না, এখানে বেশ ভালোই লাগে তার। যৌবনের হাওয়া বয় সর্বদা। তিনি এখনো বাঁচবেন অনেক দিন। হাত দেখিয়ে বেড়ান এখানে সেখানে। সেদিন কার্জন পার্কে এক উড়িয়া জ্যোতিষী না বললেও তা তিনি জানেন। আজ এত পয়সা রোজগার করেও, কলকাতায় এত বড় বাড়ি করেও, V8 ফোর্ট চালিয়েও মনে হচ্ছে রাতুলপুরের সেই দিনগুলো 24 বছরের সতেজ যৌবন নিয়ে যদি আবার ফিরে আসতো। সেই বাঁশবনের দিকে চেয়ে স্বপ্ন দেখা। ঢং ঢং ঘন্টা বাজত নবীন নাপিত। কত নির্জনে বসে জীবনের ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে থাকা। তখন ছিলেন গরিব স্কুলমাস্টার, আজ তিনি বড়লোক। স্কুলমাস্টারি ছেড়ে এক বন্ধুর পরামর্শে ব্যবসা ধরলেন। ইন্স্যুরেন্সের কোম্পানি খুললেন নিজে। বড় আপিস হলো, ধুলো মুঠো করলে সোনা মুঠো হতে লাগলো। দেশহিতকর কাজে দু চারটে যে না করেছেন এমন নয়, পয়সা যথেষ্ট হয়েছে। ছেলেরা বলে, ভালো গাড়ি কিনুন বাবা, একখানা মার্সিডিজ বেঞ্জ দেখে এলাম, খরগোশের মতো নিঃশব্দে চলে, কি ফোর্ড গাড়িতে চড়বেন চিরদিন। যুদ্ধের আগেকার কথা অবশ্যই, তেলের অভাব ছিল কি? কিছু ক্যালকাটা প্রপার্টিজও করলেন, যার জন্য কলকাতার বড় লোকেরা হাত হয়ে থাকে। বাড়ি বিক্রি থাকলেই রায়বাহাদুর কিনে নেন। অ্যাটর্নির অফিসে গিয়ে হয়তো জানা গেল বাড়ি থার্ড মর্টগেজ। প্রথম 2 বন্ধকি ক্ষতের টাকা শোধ দিয়েও বাড়ি কিনেছেন জেদের বশবর্তী হয়ে। দিন কতক জমি বেচা কেনা আরম্ভ করলেন এই লেক অঞ্চলে, বালিগঞ্জ স্টোর রোডে, গড়িয়াহাট অঞ্চলে। অনেক বাড়ি তার জমির উপরে। সব কাজে ঠকেছেনও অনেক। দায়শূন্য ভেবে যে সম্পত্তিতে হাত দিয়েছেন, রেজিস্ট্রি আপিস অনুসন্ধান করে দেখা গেল তার অবস্থা কাহিল। মানুষকে বিশ্বাস করা যে কতটা বিপজ্জনক, আজ সব করেও ফুরিয়ে গিয়েছেন তিনি। বড় ছেলে আপিস বেরোয়, ভালো কাজ বোঝে, তার অভাব কেউ অনুভব করে না আপিসে, ঘরেও না। ছেলেমেয়েরা এখন মালিক হয়েছে, নিজেরাই ব্যবস্থা করে, তাকে জিজ্ঞাসাও করে না অনেক সময়। কেবল গিন্নি এখনো পুরনো দিনের সুর বজায় রেখেছেন। তাকে না হুকুম করলে গিন্নির চলে না। মুখ নাড়া মুখ ঝাড়া সবই তার উপরে। আসলে পুত্রবধূদের প্রতাপে তিনিও প্রায় অর্ধবাতিল। সুন্দরী বড় পুত্রবধূটির দাপট সবচেয়ে বেশি। কলেজে পড়া মেয়ে, মুখের কাছে কেউ এগোতে পারে না। মুখের সৌন্দর্য ত্রিভুবন জয় করতে পারে। বাড়ির ঝি চাকর তার কথায় মরে বাঁচে। বুড়ো বুড়িকে বড় কেউ একটা
গ্রাহ্য করে না। বাড়ির পঞ্চম চক্রের মতোই তিনি অনাবশ্যক। ওই রাতুলপুরে তিনি প্রথম প্রেমে পড়েন। পুরুতগিরি করতেন বিশ্বেশ্বর চক্রবর্তী। তার মেয়ে নাম নিরুপমা। শহরের তুলনায়, তার বড় পুত্রবধূ প্রতিমার তুলনায় হয়তো নিরুপমা তত কিছু ছিল না, তবুও সে সুন্দরী ছিল। মুখশ্রী ছিল চমৎকার। বাড়িতে আর কেউ থাকতো না পুরুত ঠাকুরের। নিরুপমার সঙ্গে বুড়ো জলপাই গাছের তলায় দুপুরের ছায়ায় লুকিয়ে দেখা হতো মাঝে মাঝে। 16 বছরের সুশ্রী কিশোরী। একদিন নিরুপমা দুটো পাকা আতা দু হাতে নিয়ে এসেছিল। হেসে বলেছিল, তুমি আতা খাও? কেন খাবো না, এই নাও আমাদের গাছের আতা। শুধু আতা দিলে? আতা তো নেব না। নিরুপমা চোখ বড় বড় করে বললে, তবে কি আরো কিছু দিতে হবে? কি? এই দেখিয়ে দিচ্ছি কি, সরে এসো। ধ্যাৎ, ভারী দুষ্টু তো। হাত ছাড়িয়ে নিরুপমা ছুটে পালিয়ে গিয়েছিল হরিণের মতো। আর একদিন বিশ্বেশ্বর চক্রবর্তী সেদিন তার মায়ের তিথি উপলক্ষে ব্রাহ্মণ ভোজনে গ্রাম্য মাস্টারকে নিমন্ত্রণ করেছেন। খেতে বসেছেন ভাবি রায়বাহাদুর। পরিবেশন করছে নিরুপমা। আরো 5-6 ব্রাহ্মণ একসাথে খেতে বসেছে। হঠাৎ খেতে খেতে মুখ তুলে দেখলেন নিরুপমা ঘরের মধ্যে জানলার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছেন। উনি ঈষৎ হেসে ফেলতেই নিরুপমাও হেসে ফেলে। কালকের কথাই যেন মনে হচ্ছে, অথচ কত কাল হয়ে গেল, প্রায় 40 বছর। আজও চোখ বুঝলে নিরুপমার সেই সলজ্জ দুষ্টুমির হাসি তিনি দেখতে পান। এক আধ দিন নয়, এরকম কত ঘটনা ঘটেছিল 1 বছর ধরে। নিরুপমার সঙ্গে তার বিবাহের প্রস্তাবও হয়েছিল, বিবাহ হয়েও যেত, কিন্তু গ্রামের বিধুভূষণ মজুমদার এক সামাজিক জোট পাকালে। রায়বাহাদুর কিশোরকুনি থাকের ব্রাহ্মণ, অর্থাৎ কৃষ্ণনগরের রাজারা যে বংশের। তখনকার আমলে কিশোরকুনি থাকের পাত্রকে কুলীনেরা কন্যাদান করতেন না। সেকালে এমনই ছিল। বিবাহ ভেঙে গেল। রায়বাহাদুর বিদেশি লোক, কেউ তাকে খবর দেওয়ার ছিল না। বিবাহের দিন নিরুপমা কেঁদেছিল না কাঁদেনি, তা তিনি খবর পেলেন না। শুধু সংবাদটা পাওয়ার জন্যে রায়বাহাদুর কত চেষ্টা করেছেন, কেউ এ সংবাদ তাকে দিতে পারেনি। আর কখনো নিরুপমার সঙ্গে তার দেখাও হয়নি। কেই বা তাকে সংবাদ এনে দেবে? এই ঘটনার কিছুদিন পর রায়বাহাদুর সেই গ্রাম ত্যাগ করেন, আর যাননি কখনো। জীবনের সেই প্রথম প্রেম, সেই সব দিনের কথা ভাবলেও হারানো যৌবন আবার ফিরে আসে যেন। ওখান থেকেই চলে যাবার পর তিনি কতবার ভেবেছেন, নীরু আজ কোথায় আছে, কেমন আছে। ওর জন্য নীরু কি ভেবেছিল? এই সংবাদ তাকে আর কেউ দেয়নি। বিবাহ করেছিলেন বড়লোকের সুন্দরী মেয়েকে, কিন্তু নীরুকে ভোলেননি কখনো। প্রথম প্রথম খুবই ভাবতেন, মধ্যে 10-20 বছর আর তেমন ভাবতেন না। অর্থ উপার্জনের নেশায় ভুলেছিলেন। এখন আবার মনে পড়ে মাঝে মধ্যে। রায়বাহাদুরের ইচ্ছে হলো রাতুলপুরে যাবেন, একবার গিয়ে তিনি দেখবেন। তার মনে হচ্ছে 40 বছর যেন কেটে যায়নি, যেন তিনি নবযুবকই আছেন। ভ্রমর কৃষ্ণ গুম্ফ আছে তার, যেন তিনি ব্লাড প্রেশারে ভুগছেন না আজ 2 বছর, যেন তার কোনো বাতের ব্যথাই হয়নি। সেই রাত্রে রায়বাহাদুর মনে মনে ঠিক করে ফেললেন, তিনি রাতুলপুরে যাবেন। কাল সকালে উঠেই যাবেন। ছোট মেয়ে সুমিতা এসে বললে, বাবা রাত্রে কি খাবে? বৌদিদি বলে পাঠালেন। রায়বাহাদুর মুখ খিচিয়ে বললেন, কেন, তিনি কি জানেন না আমি রাতে কি খাই? যাও পর্দাটা তুলে দাও। সুমিতা মুখের অপূর্ব ভঙ্গি করে চলে গেল। রায়বাহাদুরের দোতলায় দক্ষিণমুখী বসবার ঘর, সামনের দেওয়ালে সবই জানালা। সুমিতা জানালার পর্দা খুলে দিয়ে চলে গেল। পুরো গদি আটা গিলটি কৌছে বসে শেড দেওয়া লম্বা ডালের আলোতে রায়বাহাদুর অন্যমনস্কভাবে একখানা বাংলা মাসিক পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। এসব পত্রিকা এনেছে মেয়ে বৌমারা, তিনি এসব পড়েন না। বড় পুত্রবধূ প্রতিমা রূপের হিল্লোল তুলে ঘরে ঢুকে বললেন, আমায় ডেকেছেন? হ্যাঁ,
আমি কি খাবো জিজ্ঞাসা করে পাঠিয়েছো কেন? আমি কি খাই? প্রতিমা জানে শ্বশুর বৃদ্ধ হয়ে ইদানিং খিটখিটে হয়ে পড়েছেন। সে সান্ত্বনার সুরে বললেন, না সেই জন্যে না, আপনি দুদিন কিছুই খাচ্ছেন না রাত্রে, বলেন সাবু করে দাও। তা আজও কি সাবু খাবেন, না খান কতক লুচি গরম করে আনবো? ভালো মাগুর মাছ আছে কি না তাই বলে পাঠালুম। মাগুর মাছের কথা কেউ আমাকে বলেনি তো। তাহলে দু একখানা লুচি ভেজে দিই? হ্যাঁ, রাত 3টে করো। 10 মিনিটের মধ্যেই আনছি বাবা। না, এ সংসারে সুখ নেই। তার মুখের দিকে কেউ তাকায় না। গিন্নি কি এতই ব্যস্ত যে একবার এসে খোঁজ নেয় না তার খাবার? প্রতিমা একটু পরেই রূপোর থালায় লুচি সাজিয়ে আর একটা খুঁড়ো বসানো ছোট রূপোর বাটিতে মাছের ঝোল নিয়ে ঘরে ঢুকল। রায়বাহাদুর বললেন, তোমার শাশুড়ি কি করছেন? প্রতিমা তার সুললিত ভঙ্গে আঁচল সামনে নিয়ে বলল, মা ঠাকুর ঘর থেকে বেরোননি এখনো। বেশ, বলে দাও বেরোতে হবে না। বসুন বাবা, জল নিয়ে আসি। টেবিলেই খাবেন তো? রায়বাহাদুর বিরক্তির সঙ্গে বললেন, রেডিওটা সর্বদা ঝংঝং করলে আমার মাথা ধরে যায়। কে খুলেছে রেডিও? ছোট বৌমা বুঝি? বন্ধ করে দাও। ও নাকে সুরে গান সর্বদা বরদাস্ত করতে পারিনি। রাতুলপুরেই যাবেন তিনি। অসহ্য হয়ে উঠেছে এই সংসার। শান্তি বলে জিনিস নেই এখানে। একবার গিয়ে ঘুরে আসবেন প্রথম যৌবনের শত মধুমাখা স্মৃতি গ্রামটিতে। হয়তো নিরুপমার সঙ্গে দেখা হয়েও যেতে পারে। অন্তত সেই সব জায়গাতেও আবার গেলে জীবনের একঘেয়েমিটা কেটে যাবে। মাথা ধরে আছে বেজায় শুধু ওই রেডিওটার জন্য। কতবার তিনি বারণ করেছেন, কিন্তু এই বাড়িতে তার কথা কেউ আমলে আনে? সাধে কে তিনি? শরীর কেমন ঝিমঝিম করছে তার। মধ্যরাত্রে বড় পুত্রবধূ প্রতিমা ছোট খোকাটি জেগে মায়ের ঘুম ভাঙালে। প্রতিমা উৎকর্ণ হয়ে শুনল দোতলায় শ্বশুরের ঘর থেকে কেমন যেন একটা অস্বাভাবিক গোঙানির শব্দ আসছে। সে তক্ষুনি নিচে এসে সকলের ঘুম ভাঙালো। রায়বাহাদুর বিছানায় গুটিসুটি হয়ে অস্বাভাবিকভাবে শুয়ে আছেন। তার মুখ থেকে একটা অস্পষ্ট শব্দ বের হচ্ছে। বড় ছেলে বাড়িতে নেই। ছোট ছেলে ফোন করে ডেকে দিল ডাক্তারকে। তারপর নিজেও ছুটল। খুব হইচই উঠল। সবাই ঝুঁকে পড়ল বিছানার উপরে। বড় মেয়েকে আনতে মোটর গাড়ি ছুটল বাগবাজারে। ঝি চাকর মেয়ের দল, পুত্রবধূর দল, নাতি নাতনিরা মিলে লোকে লোকারণ্য ঘরের ভিতর। রায়বাহাদুর কি একটা অস্পষ্ট গোঙানির মধ্যে, কেউ বুঝতে পারছেন না। প্রতিমা কান পেতে ভালো করে শুনে বলল, নীরু? নীরু কে? নীরু কার নাম? নীরু নীরু করে কি যেন বলছেন। ডাক্তার এসে বললে স্ট্রোক হয়েছে। সেবা শুশ্রূষা চলল। বড় ছেলেকে টেলিগ্রাম করা হলো রংপুরে। সেখানে সে যুদ্ধের বড় কন্ট্রাক্টরির কাজে গিয়েছে। ট্রাঙ্ক কল করা হলো মেজ ছেলেকে ঝরিয়ার কয়লা খনিতে। সেদিন বেলা 12টার আগে রায়বাহাদুর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।